ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক চালি খাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত ইসলাম। বাংলাদেশের অর্থনীতি এক কঠিন সন্ধিক্ষণে, নেই নতুন কোনো বিনিয়োগ, বাড়ছে জিনিসপত্রের দাম, সে তুলনায় বাড়ছে না কর্মসংস্থান, বাড়ছে না মজুরিও। অন্যদিকে রাজনৈতিক টানাপোড়েন তো আছেই। এমন পরিস্থিতিতে দেশের দারিদ্র্যের হার বৃদ্ধি এবং সার্বিকভাবে অর্থনীতির স্থিতিশীলতার প্রশ্নে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্বব্যাংক। তাদের এক প্রতিবেদন বলছে, চলতি বছরে অর্থনীতিতে স্থিতিশীলতা আসার কোনোই সম্ভাবনা নেই, বরং নতুন করে আরও ৩০ লাখ মানুষ অতি দরিদ্র হয়ে পড়বে। বিশ্বব্যাংকের এমন আশঙ্কা কি বাস্তবে রূপ নেবে? এই সমস্যা থেকে উত্তরণের উপায় বাকি, এসব নিয়েই আজ আমাদের আলোচনা বিষয়। বাড়ছে দরিদ্রের হার, কমানোর উপায় কি? আলোচনা করতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক পারভেজ করিম আব্বাসী এবং আরও আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি একটু পারভেজ করিম আব্বাসী আপনাকে দিয়ে একটু শুরু করি। আমরা দেখছি যে সরকার বদল হলো, সরকার বদলের সাথে সাথে অনেক প্রতিষ্ঠানই কিন্তু আছেন যারা বিভিন্ন প্রতিষ্ঠান দিয়েছেন, আসলে সরকারের সুবিধা নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান দিয়েছেন। পরিবর্তনের পর তারা এখন অনেকেই পলাতক আছেন, যার প্রভাবটি এসে পড়ছে সাধারণ মানুষের উপরে, বা যার প্রভাবটি এসে পড়ছে সেখানে কর্মরত মানুষের উপরে। ঠিকমতো বেতন দিতে পারছেন না, কর্মসংস্থান বাড়ছে না, চাকরি হারাচ্ছেন অনেকে। এই ধরনের একটি নানান রকমের সমস্যা আমরা দেখতে পাচ্ছি। এখন আপনার কি মনে হয়, এই যে জিনিসপত্রের দাম বাড়ছে, সেই সাথে বিশ্বব্যাংকের এরকম একটি প্রেডিকশন তারা শঙ্কা করছেন, সবকিছু মিলিয়ে আপনি কিভাবে দেখছেন এই বিষয়টিকে? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করা। এখানে প্রথমত বলে দিই যে ওয়ার্ল্ড ব্যাংকের যে ম্যাক্রো পভার্টি আউটলুক, এটা তো আজকের না, প্রত্যেক এখানে এটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি এটা ইস্যু করে। কিন্তু আমাদের জন্য যেটা শঙ্কার বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের জন্য এবং সাধারণ জনগণের জন্য, যে ওরা যে আগে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি হার রেখেছিল 4.1%, ওটাকে কমিয়ে নিয়ে এখানে লেগেছে 3.3%। তার মানে হচ্ছে অর্থনীতি ধারণা করা হচ্ছিল যে অর্থনৈতিক প্রবৃদ্ধি হার মন্থর হবে, তো এখন এটা আরো অতি মন্থর হয়ে যাচ্ছে। এবং যেটা আমাদের আপনার যেখানে হেডলাইনে যেটা বললেন, যে দারিদ্র সীমার নিচে যে জনসংখ্যা আছে এবং জনগোষ্ঠী আছে, অতি দারিদ্র সীমার নিচে যে জনগোষ্ঠী আছে, দুটোরই কিন্তু ওরা আশঙ্কাজনক ভাবে ওরা হচ্ছে বৃদ্ধি আশঙ্কা করছে। এবং এখানে যদি আপনি দেখেন, এখানে যে ওরা বলছে হচ্ছে যে যারা অতি দারিদ্র সীমার নিচে যারা আছে, ওখানে ওরা বলছে যে এইখানে হচ্ছে এই ফিজিক্যাল ইয়ারে, আর এখানে ওরা বলছে এটা 9.3% হবে, 7.7%-র চেয়ে বেশি। এবং এটা কিন্তু এখানে বিগ ফিগার। এবং তার সাথে সাথে ওরা আশঙ্কা করছে যে আবার যে মূল্যস্ফীতি, যে এটা প্রায় 10%-র মতো হবে। এবং এবং তার সাথে সাথে ওরা বলছে যে আরো ইন্টারেস্টিং যে এখানে অবজারভেশন আসছে, যে আপনি যেখানে বললেন যে জব লস বা কর্মসংস্থানের থেকে মানুষ এখানে বিচ্যুতি ঘটেছে, বা এখানে হচ্ছে প্রায় 4%-র এখানে শ্রমিক হচ্ছে চাকরি হারিয়েছে। এবং নিম্ন আয়ের বা নিম্ন দক্ষতার এখানে হচ্ছে শ্রমিকরা 2% হচ্ছে তাদের দেখেছে হচ্ছে যে আয় কমে গেছে। এবং তারা বলছে হচ্ছে যে প্রায় 60%, মানে 5টির মধ্যে 3টি ঘরে হচ্ছে যে এখানে যে সঞ্চয় বা সেভিংস এখানে কমে যাবে। এবং এটা আশঙ্কা করা হচ্ছে যে অর্থনৈতিক এবং হচ্ছে যে আপনার অর্থনৈতিক যে বৈষম্য, এটা বাড়তে পারে। এবং এর কারণগুলো হচ্ছে খুব সহজ, এবং আপনার এখানে এটা নিয়ে বেশ কয়েকবার আলোচনা করা হয়েছে, যে বিগত 1 থেকে 2 বছর যে রাজনৈতিক অস্থিতিশীলতা হয়েছে, সরকার পতন হয়েছে, এবং হচ্ছে দুর্নীতির সাথে যারা জড়িত তারা দেশ থেকে চলে যাওয়ার পর অনেক যে এখান থেকে যে ক্যাপিটাল যেখানে পাচার হয়েছে, এর জন্য আমাদের একটা ফলিং ইনভেস্টমেন্ট হয়েছে, এবং হচ্ছে ভেরি স্টাবার্ন ইনফ্লেশন, যেটা 10%-র মতোই ধারে কাছে ঘুরছে। এবং হচ্ছে যে আমাদের আর্থিক খাতে ফিনান্সিয়াল সেক্টরে যে ইনস্টেবিলিটি চলছে, এবং হচ্ছে যে আমাদের রাজনৈতিক অনিশ্চয়তা, এটা নিয়েও কিন্তু এবার হচ্ছে ভেরি ইন্টারেস্টিং ওয়ার্ল্ড ব্যাংকের ম্যাক্রো আউটলুক এটা দেওয়া আছে। এবং তার সাথে সাথে হচ্ছে ট্রাম্পের যে এখানে হচ্ছে লিবারেশন ডে, যে ট্যারিফ ওয়ার, যেখানে এটা ঘোষণা, এবং তারপর একটা পজ বাটন, এই যে এখানে ব্যবসা বাণিজ্য নিয়ে যে আনসার্টেনটি, ট্রেড আনসার্টেনটি, এবং সর্বশেষে আঞ্চলিক যে অস্থিতিশীলতা,
একটা হচ্ছে মিয়ানমার এবং 2 নম্বর হচ্ছে জি, ইন্ডিয়া পাকিস্তানের পারভেজ সাথে করিম যে আব্বাসি, সংঘাত। আমরা এগুলো এখানে বেশ কিছু সীমাবদ্ধতা কিন্তু দেখতে পাচ্ছি এবং অর্থনৈতিক খাতে যদি আমরা যেমনটি বলছিলাম এই যে কর্মহীন হয়ে পড়া, সেক্ষেত্রে কেবলমাত্র একটি মানুষ যে কর্মহীন হয়ে পড়ছেন তা না, সেই সাথে তার পরিবারটিও কিন্তু শঙ্কায় পড়ছেন, তার শিশু সন্তানটির বিকাশ, শিক্ষা সবকিছুই কিন্তু শঙ্কার মধ্যে পড়ছে। সবকিছু মিলে ভবিষ্যতে একটি অনিশ্চিত পর্যায়ে চলে যাচ্ছে। আমরা একটু চলে যেতে চাই মাহফুজ কবির আপনার কাছে, যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম এবং শুনছিলাম। আমরা দেখেছি যে সরকার বিভিন্ন সময় যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানো থেকে শুরু করে নানান রকমের উদ্যোগ তারা নেন। তার কিছু বাস্তবায়ন হয়, কিছু ধোঁয়াশায় থেকে যায় যে আসলে তারা সেগুলো বাস্তব করা সম্ভব হবে কিনা। তো আপনি কি মনে করেন এই মুহূর্তে আসলে সরকারের যে কর্মসূচিগুলো রয়েছে, সামনে তো বাজেটও আসছে, তো এই মুহূর্তের কর্মসূচিগুলো কি এই ধরনের চাপ সামাল দেওয়ার জন্য যথেষ্ট কিনা? হ্যাঁ, ধন্যবাদ। আসলে সরকারের যে ফিসক্যাল ক্যাপাবিলিটি, হ্যাঁ, আমি বিশেষ করে বলবো যে এখানে রেভিনিউ জেনারেশন সেটার ক্যাপাসিটি কিন্তু অনেকটা কমে গেছে, বিশেষ করে যেহেতু বিনিয়োগ সেভাবে হচ্ছে না। মানে দেশি বিনিয়োগ এবং বিদেশি বিনিয়োগ দুটো জায়গাতে কিন্তু তেমন কোনো সুখবর নেই। এবং এই বিষয়টা কিন্তু এই যে ওদের যে বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট, মানে 23শে এপ্রিল 2025 ওরা যেটা দিল, সেখানে কিন্তু এটা পরিষ্কারভাবে বলেছে। এবং একই সঙ্গে যদি একদিকে বিনিয়োগ কম, কর্মসংস্থান কম, আবার মূল্যস্ফীতি বেশি, তো এইটাই একটা অশুভ চক্র হিসেবে কাজ করছে। এবং এটার কারণে দেখা যাচ্ছে যে রেভিনিউটা আসলে কম। এবং এই রেভিনিউ কম হলে কি হবে, সরকারের কিন্তু তখন আর এই যে এক্সপেন্ডিচারের যে ক্যাপাবিলিটি সেটা কিন্তু কমে যাবে। এই কারণে আপনি দেখতে পেয়েছেন যে আসলে এই যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি যেগুলো ছিল, এগুলোর মধ্যে কিন্তু মাঝখানে যে হঠাৎ করে কিন্তু সেগুলো বন্ধ হয়েছিল, তারপরে আস্তে আস্তে আবার চালু হচ্ছে। কিন্তু সার্বিকভাবে যেহেতু এখন সরকারের হাতে অর্থ নেই, এবং একই সঙ্গে কিন্তু এই যে বেসরকারি বা বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সেভাবে কিন্তু টাকা ধার নিতে পারছে না, বাংলাদেশ ব্যাংক থেকে কিছু নিচ্ছে, তো এইভাবে করে। এবং একই সঙ্গে যে বিদেশি যে সমস্ত অর্থায়নগুলো রয়েছে, তো সেগুলোতেও বেশ কিছু সমস্যা বা জটিলতা তৈরি হয়েছে। IMF এর ঋণ কিস্তিগুলো এখনো পর্যন্ত ছাড় হয়নি বা সিদ্ধান্তও হয়নি। তো সব মিলিয়ে এই যে অর্থ সংস্থানে একটা অচল অবস্থা আছে। এই কারণে যেটা আমার ভয় সেটা হলো যে আগামী অর্থ বছরের বাজেটে আসলে পরিস্থিতি কেমন দাঁড়াবে। এইবার যেমন ছিল হলো 1,36,000 কোটি টাকার একটা বাজেট সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে, সেগুলো রিভাইজ হয়ে হয়তো 1,10,000 কোটি টাকার মতো হয়তো এটা ইমপ্লিমেন্টেশন হবে। এবং নেক্সট ফিসক্যাল ইয়ারে আসলে অবস্থা কি দাঁড়াবে, তার কারণ পরবর্তী অর্থ বছরের বাজেট আর কিন্তু ছোট হবে, মানে সেটা 7,90,000 কোটি টাকার হবে, এটি ইতিমধ্যে ইন্ডিকেশন পাওয়া গেছে। তো সেটা যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে যদি বাজেট সাপোর্ট না আসে সেরকম ভাবে যেরকম আমরা একটু প্রত্যাশা করছি, বা IMF এর কাছ থেকে যে ঋণ যদি ওইভাবে না আসে, কিস্তি যদি আটকে দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে হয়তো এই সামাজিক নিরাপত্তা কর্মসূচি কাটছাট করতে হতে পারে। এবং এটার একটা ইম্প্যাক্ট গিয়ে পড়বে কিন্তু এই যে আবার পোভার্টিতে। মানে যে সমস্যাটা তৈরি হয়েছে আমাদের ইনফ্লেশন, তারপরে আনএমপ্লয়মেন্ট এবং ইনভেস্টমেন্ট এর সাইকেল থেকে, সেটা আবার এই সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন ঠিক মতো না হলে তখন কিন্তু সেটা আরো বেশি উস্কে যেতে পারে। জি মাহফুজ কবির, সেক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাচ্ছি আসলে সরকারের এই মুহূর্তে কি করা উচিত? সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে মানুষকে সচ্ছল করার চেষ্টা করা উচিত, নাকি অর্থনৈতিকভাবে সচল হওয়ার জন্য আরো সক্ষমতা বাড়ানোর জন্য কর্মসংস্থান বাড়ানো, সাধারণ মানুষের বেতন কাঠামো বাড়ানো সহ অর্থনৈতিক বিভিন্ন পদক্ষেপ নেওয়া জরুরি? আমি মনে করি যে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করা। এবং এইটার জন্য আসলে বিশেষ করে যে ব্যবসায়ীদেরকে আস্থার মধ্যে নিয়ে আসা। আমরা দেখতে পেয়েছি যে কিছু কিছু আলোচনা হচ্ছে এখন, কিন্তু সেটা NBR এর সাথে। কিন্তু সার্বিকভাবে যে সরকারের যে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বা অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যে ঘন ঘন বৈঠক করার যেটা সুযোগ ছিল বা এখনো প্রয়োজন রয়েছে, তো সেগুলো কিন্তু করা হয়নি, যার ফলে ব্যবসায়ীরা কিছুটা দূরত্ব বজায় রাখছেন। আর আরেকটা বড় সমস্যা হচ্ছে কি, যে ব্যবসায়ীরাই রাজনীতিবিদ, ব্যবসায়ীরাই MP, ব্যবসায়ীরাই মন্ত্রী, তো এইভাবে করে করে এত ক্ষমতায়ন হয়ে গেছে এবং এই এত অর্থপাচার হয়েছে, তো সব মিলে কিন্তু একটা দুষ্ট চক্রের মধ্যে তৈরি হয়েছে। তো যার ফলে ক্ষমতার স্বাদ যারা পেয়েছেন তারা কিন্তু এখন আবার নতুন করে ক্ষমতার স্বাদ চান। এবং তারা হয়তো অনেকে মনে করছেন যে নির্বাচন হবে, তারপরে হচ্ছে আমরা বিনিয়োগ করবো, তো এইরকম একটা ভাবনা কিন্তু রয়ে গেছে। তো এই জায়গা থেকে আমরা আসলে কিভাবে বের হয়ে আসবো? আমি মনে করি যে আসলে ব্যবসায়ীদের সঙ্গে আলাপ আলোচনা যদি বাড়ানো যায়, তাহলে সেক্ষেত্রে হয়তো বিনিয়োগ কিছুটা বাড়বে। এবং বিনিয়োগের পরিবেশ আরেকটু সুন্দর করতে হবে, বিনিয়োগের খরচ কমাতে হবে। এটা হলে কিন্তু তখন কর্মসংস্থান এমনিতেও বাড়বে, আর মূল্যস্ফীতির ক্ষেত্রেও কিন্তু তখন একটা সুখবর আমরা পাবো। এইভাবে করতে হবে। এবং এর পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচিও জোরদার করতে হবে, যাতে করে এই যে দারিদ্র্যের যে আশঙ্কা করা হচ্ছে নতুন করে 33 লক্ষ, তো সেটার দিকে যেন বাংলাদেশ না যায়। এবং এটা আসলে বাংলাদেশের জন্য আসলে অ্যাফোর্ডেবল হবে না আমার কাছে মনে হয়। জি, এখনো হয়তো খুব একটা বেশি এফোর্টেবল হচ্ছে না বিষয়টি। পারভেজ করিম আব্বাসী এবং মাহফুজ কবির, আমরা ছোট্ট একটি বিরতি নিব, বিরতির পর আমরা আবারও ফিরে আসবো আমাদের আলোচনায়। বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে। ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালি খাতায়, সঙ্গে থাকুন।
আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালি খাতায়। আজকে আমাদের আলোচনার বিষয় বাড়ছে দারিদ্র্যের হার কমানোর উপায় কি। আলোচনা করতে আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত আছেন। এই পর্যায়ে আমি একটু জনাব আব্বাসে আপনার কাছে একটু যেতে চাচ্ছি। আমাদের দেশে বিপুল সংখ্যক মানুষ কিন্তু এখনও দারিদ্র্য সীমার নিচে বসবাস করছেন, যাদের কাগজে কলমে যাদের আসলে সঠিক কোনো তালিকা নেই, এবং একই সাথে অনেক মানুষ আছেন যারা আসলে একটু টোকা দিলেই কিন্তু দারিদ্র্য সীমার নিচে চলে যাবেন, অর্থাৎ সেটা চাকরি হারিয়ে হোক কিংবা যে কোনো কারণেই হোক, তাদের একটু টোকা লাগলেই তারা সেই সীমা পার হয়ে নিচের দিকে চলে যাবেন। একই সাথে আরেকটি বিষয় আমরা বলে রাখি যে বৈষম্য, আয়ের বৈষম্য, সব কিছু মিলিয়ে এই বৈষম্যটা আসলে দূরীকরণ করা কতটুকু জরুরি বলে মনে করছেন, এবং সার্বিক ক্ষেত্রে এই দারিদ্রতা নিরসনের জন্য, কিংবা আমরা যদি একেবারেই নিরসন করতে না পারি বা যদি আমরা বলে থাকি যে এই 30 লক্ষ মানুষ যেন নতুন করে আর দারিদ্র্য সীমা নিচে না যান বা অতি দারিদ্র্যের খাতায় নাম না লিখান, সেজন্য এই মুহূর্তে কি করা প্রয়োজন? ধন্যবাদ। আসলে আমি ছোট করে বলি, আপনি যেগুলো শুরু করলেন সেখান থেকে অবস্থাটা কত সুবিধা। এই আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি আর প্রথমবার আমি মাহফুজের এখানে ব্রেকের মাঝখানে আলাপ করছিলাম যে 37 বছর সবচেয়ে হচ্ছে যে সবচেয়ে সর্বনিম্ন হচ্ছে এই 37 বছরই প্রথমবার ওয়ার্ল্ড ব্যাংকের প্রেডিকশন অনুযায়ী। এবং বিগত 3 দশকে বিভিন্ন সরকারের আমলে আমাদের কিন্তু দারিদ্র্য সীমা কোনো কিন্তু বাড়েনি, কমেছে কিন্তু উত্তরোত্তর। এই প্রথমবার হচ্ছে বহু কম্বিনেশন অফ ফ্যাক্টরস এর কিন্তু দারিদ্র্য সীমাটা বেড়ে গেছে। এবং টানা 3 বছর 3 মাস 39 মাস ধরে আপনার মূল্যস্ফীতি কিন্তু হচ্ছে আপনার মজুরি বৃদ্ধির হারের চেয়ে বেশি। মানে হচ্ছে রিয়েল ওয়েজেস শ্রমিকরা কিন্তু ওদের কিন্তু ওরা হচ্ছে কম পাচ্ছে, পারচেজিং পাওয়ার কমে যাচ্ছে, ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, এবং এইভাবেও কিন্তু হচ্ছে বৈষম্য বাড়ছে। আপনি যে আরেকটা কথা বললেন যে কি হিসাব তো আমাদের কাছে আছে, 1,58,00,000 জনসংখ্যা হচ্ছে যে অতি দারিদ্র্য সীমার নিচে, এবং 3,90,00,000 হচ্ছে এস্টিমেশন হচ্ছে যে দারিদ্র্য সীমার নিচে। এবং দারিদ্র্য সীমার ছাড়াও আপনি বলছেন আমাদের জনগোষ্ঠীর 25% লোক আছে যারা হচ্ছে অত্যন্ত ভালনারেবল, একটু টোকা লাগলে হচ্ছে ওরা পভার্টি লাইনের নিচে চলে যায়। এখন এটাকে আমরা এখানে সমাধান করবো কি করে, এবং সমাধান করার জন্য কি কি কথা, সোশ্যাল সেফটি নেট বাড়ানোর জন্য। কিন্তু আমি আমার আলোচনা একেবারে এক টাকাটা আসবে কোথায়, কারণ এই 6 মাসে যে আমাদের আর্থিক বছরে কিন্তু আমাদের এনপিআর মানে আপনার রেভিনিউ ঘাটতি হচ্ছে 65,000 কোটি টাকা। আইএমএফ এর সাথে যে আমরা যে নেগোসিয়েশন করছি লোনের ট্রান্সফার রিলিজ করার জন্য, ওখানে কিন্তু ইউনিফর্ম অ্যাটাক এবং ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট, এবং আপনার যতগুলো সাবসিডি আছে আস্তে আস্তে কমতে থাকবে। তো আমাদের জন্য এই যে সমস্যাটা আপনি দেখতে পাচ্ছি, আপাতত রেমিটেন্স আসাতে এবং যদি আমাদের এক্সপোর্টের আমাদের এখানে কন্টিনিউ করে, তাহলে কিছুটা হয়তো রেহাই পাবে। তো রেমিটেন্স যে ফ্যামিলিতে আছে তারা হয়তো এই মূল্যস্ফীতি এবং হচ্ছে জব লস বা কর্মসংস্থানের হানি থেকে একটু হয়তো সুরক্ষিত হবে। কিন্তু আমাদের টার্গেটেড সোশ্যাল সিকিউরিটি প্রোগ্রামের বাইরে আমাদের কোনো অবকাশ নাই। এবং বেসরকারি খাতকে কনফিডেন্স আনতে হবে, কারণ বেসরকারি খাতের হচ্ছে যে 95% হচ্ছে এমপ্লয়মেন্টটা করে, এবং ওদেরকে যদি আপনার সাথে সরকারের যদি কনফিডেন্সের সমস্যা থাকে এবং দেশে যদি রাজনৈতিক অস্থিতিশীলতা থাকে, তাহলে কিন্তু নির্ভুল বান্ধব কিন্তু পরিবেশ গঠন হবে না, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি লাগবে। এগুলো ফান্ডামেন্টালস, আপনি যার সাথে কথা বলেন এগুলোর বাইরে কোনো কিছু হবে না। এবং তার সাথে সাথে হচ্ছে যে ভবিষ্যতে হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে যেটা আমরা সবচেয়ে সর্ববৃহৎ যে রপ্তানি বাজার, শেষ পর্যন্ত আমাদের কি ধরনের এগ্রিমেন্ট আন্ডারস্ট্যান্ডিং হয়, এবং ওটার উপর অনেক কিছু নির্ভর। তো সামনের রাস্তাটা আমাদের অত্যন্ত হচ্ছে যে আমাদের চ্যালেঞ্জিং। 2-3 বছর আগেও আমার মনে হচ্ছে না যে অর্থনৈতিক মানে মন্দা বা সংকটটা দূরীকরণ হবে। জি, সেক্ষেত্রে মাহফুজ কবির, আপনার কাছে একটু আমি জানতে চাবো যে মূল্যস্ফীতির লাগাম টান দিয়ে, কিংবা আমরা যদি বলি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, আরও বেশ কিছু কথা পারভেজ করিম আব্বাসী তুলে ধরেছেন। তিনি বলেছেন আইন শৃঙ্খলার কথা বলেছেন, বেসরকারি খাতের গুরুত্ব আরোপ করেছেন। আপনার কি মনে হয় এই জিনিসগুলো বা অবকাঠামোগুলো ঠিক করতে পারলে কি দারিদ্রতার হার কমে আসবে? দুটো কাজ ইমিডিয়েটলি করতে হবে। একটা হলো যে আমাদের এই যে এসএমই যারা রয়েছে, মানে স্মল মাইক্রো মিডিয়াম কটেজ ইন্ডাস্ট্রি বা এন্টারপ্রাইজ, তো তাদের জন্য আসলে আরো সুযোগ সুবিধা আমরা কিভাবে বাড়াতে পারি। তার কারণ এই বেশিরভাগ যদি কর্মসংস্থান, এবং বিশেষ করে যারা আছে একেবারে দারিদ্র্য সীমার কাছাকাছি যারা বাস করেন, তাদের জন্য কর্মসংস্থান কিন্তু তৈরি করে এই এসএমই গুলো। তো এই তাদের জন্য আমরা যদি সুযোগ সুবিধা বাড়াতে পারি, তাদের যে আসলে এমপ্লয়মেন্ট জেনারেশনের যে সক্ষমতা সেটা যদি বাড়াতে পারি, তাহলে কিন্তু একটা ভালো কাজ হয়। মানে তখন কিন্তু এই যে
দারিদ্র সীমার নিচে পড়ে যাওয়া মানুষ মানে যারা ঝুঁকিতে রয়েছেন, তো তারা কিন্তু সেখান থেকে উঠে দাঁড়াতে পারবেন। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমাদের খুব গ্র্যাজুয়ালি কিন্তু এই যে যে আমাদের করের যে কাঠামো বা করের যে সংগ্রহের যে ধরন, সেটা পরিবর্তন নিয়ে আসতে হবে। ইতিমধ্যে IMF এর দিক থেকে তো বলা হয়েছে যে আসলে কর নীতি এবং কর প্রশাসন দুটাকে আলাদা করতে হবে, কিন্তু আমাদের সবচেয়ে জরুরি যেটা সেটি হলো অটোমেশন। সেটা নিয়ে কাজ হচ্ছে। এই মুহূর্তে একটা অ্যাডভাইজারি কমিটি আছে, তারা কাজ করছেন যে কিভাবে আসলে দ্রুত পুরো সিস্টেমটাকে ইন্টিগ্রেটেড করা যায় এবং অটোমেটেড করা যায়। এখন আমাদের মূল যে সমস্যা সেটা হলো যে এক্ষেত্রে কিন্তু ওই যে আমরা একেবারে অতিরিক্ত কিন্তু পরোক্ষ করের উপর নির্ভরশীল, এবং পরোক্ষ করই সবচেয়ে বড় শত্রু আসলে অর্থনীতির, যদি আমরা বলি যে এখানে অসমতা বৃদ্ধির জন্য। তো এই অসমতা বৃদ্ধিটা কমানোর জন্য আমাদের কিন্তু আসলে এই যে প্রত্যক্ষ করের দিকে আস্তে আস্তে যেতে হবে, এবং এটা যত দ্রুত আমরা যেতে পারি তত ভালো। এবং আমাদের এই 2-3 বছরের একটা টার্গেট করতে হবে যে এর মধ্যে আমরা এটা বড় রকমের শিফট করতে পারবো আমাদের এই সিস্টেম থেকে। তো এটা করতে পারলে আমি মনে করি যে এই যে অসমতা ঠেকানোর যে দুটো পদ্ধতি, একটা হলো সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন, এবং এর পাশাপাশি যে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, তো এবং এর পাশাপাশি আমাদের যে করের যে ধরন কাঠামো সেটাকে পরিবর্তন করা। জি, এভাবে সেক্ষেত্রে করতে পারলে আমি মনে আপনার করি কাছে ফল একটু আসবে। ছোট করে একটু জানতে চাবো। আমরা কিন্তু দেখেছি যে বিশ্বব্যাংক আমাদের অর্থনীতি অস্থিতিশীলতার কথাও বলেছেন, যে আগামীতে অর্থনীতি স্থিতিশীল হওয়ার কোনো কিছু তারা দেখছেন না, এটা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন। এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, না, সেই জায়গাতে তো অবশ্যই একটা ভয় আছে আমাদের, যে অর্থনৈতিক স্থিতিশীলতা অনেক কিছুর উপর নির্ভরশীল। মানুষের আস্থা, মানে বিশেষ করে যে যারা হলো বিজনেস পিপল, এটাতে আমার বলে হচ্ছে যে বিজনেস কনফিডেন্স ইন্ডেক্স, এরকম একটা ইন্ডেক্স করে তারা। তো সেই জায়গাতে কিন্তু আমরা পিছানো, এবং একই সঙ্গে যে নির্বাচন কখন হয়, এবং এই যে এই সময় জুড়ে আবার এই যে যে অস্থিতিশীলতাগুলো আমরা দেখলাম, তো সেগুলো থেকে বের হয়ে আসা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়া, তো সব কিছুর উপরে আসলে আমাদের নির্ভর করে যে এই পুরো দেশের স্থিতিশীলতা কিভাবে আসবে। তো এই স্থিতিশীলতা যদি না আসে, তাহলে সেক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে আমরা কিন্তু ওরকম স্থিতিশীলতা দেখতে পাবো না। তো এবং একই সঙ্গে একটা বড় সমস্যা আমাদের রয়ে গেছে, সেটা হলো ক্রেডিট রেটিং। সেখানে কিন্তু আমরা একেবারে নিচে অবস্থাতে আছি। তো সব মিলিয়ে দেশি বিদেশি কোনো উদ্যোক্তাই কিন্তু এভাবে আস্থা পাচ্ছেন না। তো আস্থার সংকটটা যখন আমরা দূর করতে পারবো, এটাতে সময় লাগবে, তো এটা দূর করতে না পারলে কিন্তু আসলে এই স্থিতিশীলতা ফিরে আসবে না। এটাই হচ্ছে আমাদের একটা বড় চ্যালেঞ্জ। এবং আমরাও যেটা মনে করি যে অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং দারিদ্রতা বিমোচন, এটি আসলে অনেকটাই একটি অপরটির সাথে সম্পৃক্ত। পারভেজ করিম আব্বাসী এবং মাহফুজ কবির, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। ধন্যবাদ। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে বিবিসি নিউজের নিয়মিত আয়োজনে ইসলামী ব্যাংক চালিকাতা যে পর্যন্তই, সঙ্গে থাকুন।